সংযুক্ত আরব আমিরাত কখনোই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। দেশটির পুরো সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি দাঁড়িয়ে আছে নিশ্চয়তা বিক্রির ওপর। বিশেষ করে দুবাই শহরটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে তার নিরাপত্তা, স্থিতিশীলতা এবং বাণিজ্যের অনবদ্য প্রবাহের কারণে। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও মার্কিন সংঘাতের ছোঁয়া যখন দুবাইয়ের আকাশ সীমায় পৌঁছেছে, তখন থেকে সেই দীর্ঘ লালিত দুবাই স্বপ্ন এক চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। দুবাই হল বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল ফাইন্যান্স, বাণিজ্য এবং পর্যটন হাব। এখানে প্রায় ৮১,০০০ মিলিয়নিয়ার বসবাস করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুবাইয়ের সেই জৌলুস এখন ফিকে হতে শুরু করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরান সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ৩৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২,০০০ ড্রোন ছুড়েছে। এই হামলার পরিমাণ ইসরায়েলের ওপর চালানো হামলার প্রায় সমান। কিন্তু ইসরায়েল ও আমিরাতের মধ্যে বড় একটি পার্থক্য হলো ইসরায়েলের জনগণ যুদ্ধের মাঝেও টিকে থাকার মানসিকতা রাখে। অন্যদিকে দুবাইয়ের ভিত্তি হলো লেনদেনমূলক। হামলার শুরু থেকেই দুবাই থেকে সম্পদশালীরা তাদের ব্যক্তিগত জেটে করে দেশ ছাড়তে শুরু করেছেন। হোটেলের দাম কমছে, শপিং মলগুলো জনশূন্য এবং রিয়েল এস্টেট সূচক মাত্র কয়েকদিনে প্রায় ৩০% নিচে নেমে গেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, যা বিশ্বের অন্যতম ব্যস্ত যোগাযোগ মাধ্যম, ক্রমাগত ড্রোন হামলার মুখে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি পাম আইল্যান্ডের ফেয়ারমন্ট হোটেলে ইরানি প্রজেক্টাইল আঘাত হানার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে। এরপর ৮ মার্চ দুবাই বিচের ওপর দিয়ে ইরানি শাহী ড্রোন ও ১০ মার্চ বিমানবন্দরে হামলার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। তেহরানের দৃষ্টিকোণ থেকে আরব আমিরাত সরাসরি যুদ্ধ না করলেও তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের অংশ এবং ইসরায়েলের সহযোগী আঞ্চলিক অংশীদার। তাই ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে আক্রমণ না করে দুবাইয়ের মতো স্পর্শকাতর বাণিজ্যিক কেন্দ্রগুলোতে আঘাত হেনে যুদ্ধের ব্যয় বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে। তারা জানে দুবাইয়ের সবচেয়ে বড় শক্তি এর প্রেডিক্টেবিলিটি। যখনই কার্গো হ্যান্ডলিং বা ফ্লাইটে দেরি হবে, তখনই বৈশ্বিক বিনিয়োগকারীরা বিকল্প খুঁজতে শুরু করবেন। দুবাইয়ের জনসংখ্যার ৯ জন নাগরিকের মধ্যে প্রায় ৮ জনই বিদেশি। এদের মধ্যে পশ্চিমা পেশাজীবী থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার শ্রমিকরা রয়েছেন। এই বিশাল জনসংখ্যার সাথে দুবাইয়ের সম্পর্ক জৈবিক নয়, বরং বাণিজ্যিক। অর্থাৎ যতক্ষণ এখানে সুযোগ এবং নিরাপত্তা থাকবে, ততক্ষণই তারা এখানে অবস্থান করবে। যখনই জীবনের ঝুঁকি দেখা দেবে, তখন তাসের ঘরের মতো এই অভিবাসী সমাজ ভেঙে পড়ার উপক্রম হবে। বড় বিনিয়োগকারীরা ইতোমধ্যে তাদের পোর্টফোলিও বৈচিত্র্যময় করতে শুরু করেছেন এবং পুঁজি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। যদিও আমিরাতি নেতৃত্ব যুদ্ধ পরবর্তী সময়ে নতুন প্রণোদনা, গোল্ডেন ভিসা বা বেইল আউট প্যাকেজ দিয়ে অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করবে, কিন্তু অবিচ্ছিন্ন প্রবাহের যে ভাবমূর্তি দুবাই বিক্রি করত, তাতে বড় ধরনের ফাটল ধরেছে। দুবাইয়ের মডেলটি এতদিন চমৎকারভাবে কাজ করছিল, কারণ সবাই ধরে নিয়েছিল যে এই শহরটি ভূ রাজনীতির ঊর্ধ্বে। কিন্তু বর্তমান সংঘাত প্রমাণ করেছে যে কোনো শহরই ভৌগোলিক অবস্থান এবং সংঘাতের বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকতে পারে না। তেহরান জ্বললে গোটা অঞ্চল জ্বলবে। ইরানের হুঁশিয়ারিতে কাঁপছে সৌদি আরব। ইরানের সংসদ সদস্য মাহমুদ নাবিয়ান, যিনি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনে বসেন, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, ইরানি নেতৃত্বের ওপর হামলা হলে এই অঞ্চলের আরব রাজাদের একজনও তাদের প্রাসাদের একটা ইটও অক্ষত থাকবে না। এটা গালি না, এটা হুমকিও শুধু না, এটা একটা কৌশলগত বার্তা যা পাঠানো হয়েছে রিয়াদ, আবুধাবি, দোহা আর মানামার দিকে, যেখানে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। পারস্য উপসাগরের দেশগুলো, একদিকে আমেরিকা রক্ষাকর্তা, অস্ত্রের যোগানদার, নিরাপত্তার গ্যারান্টার; অন্যদিকে ইরান, প্রতিবেশী, শক্তিশালী এবং এখন সরাসরি হুমকি দেওয়া একটি রাষ্ট্র। এই দুই পাটার মাঝখানে পড়েছে উপসাগরীয় রাজতন্ত্রগুলো। আমেরিকার পক্ষ নাও, ইরানের টার্গেট হও, দূরত্ব রাখো, আমেরিকার বিশ্বাস হারাও। দুই নৌকায় পা দিয়ে পার হওয়ার এই চেষ্টা এখন ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইরান সরাসরি বলেছে, আমেরিকান ঘাঁটি চালু রাখলে বেঁচে থাকবে না। এটা কোনো সাধারণ কথা না, এটা একটা আলটিমেটাম। এদিকে ওয়াশিংটনে চলছে অন্য হিসাব। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাডলি কুপার নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকে একটা পরিকল্পনা উপস্থাপন করেছেন, ফাইনাল ব্লো, সংক্ষিপ্ত শক্তিশালী আঘাতের একটা ঢেউ, যা ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে। এক্সিওস এই তথ্য প্রথম প্রকাশ করেছে। আর শুধু তাই না, রিপোর্ট বলছে সেন্ট্রাল কমান্ড ডার্ট ইগল হাইপারসনিক মিসাইল মোতায়েনের অনুমতি চেয়েছে পশ্চিম এশিয়ায়। এটা হবে এই অস্ত্রের প্রথম সক্রিয় যুদ্ধ ব্যবহার।
কেন এই অস্ত্র? কারণ ইরান তার ক্ষেপণাস্ত্র লঞ্চার সরিয়ে নিয়েছে এমন জায়গায় যেখানে আমেরিকার বর্তমান মিসাইল পৌঁছায় না। ইরান আগেই বুঝে গেছে আমেরিকা কি করতে পারে এবং সে অনুযায়ী নিজেকে সরিয়ে নিয়েছে। এটাকে বলে রণকৌশলী বুদ্ধিমত্তা। আরাশ ড্রোন, নতুন অস্ত্রের মঞ্চায়ন। আর ঠিক এই মুহূর্তে তেহরানের রাস্তায় কি হলো? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস প্রথমবারের মতো প্রকাশ্যে নিয়ে এলো নতুন প্রজন্মের আরাশ ড্রোন। ইনকেলাব স্কোয়ারে হাজার হাজার মানুষ, জাতীয় পতাকা হাতে, উৎসবের আমেজ, আর ট্রাকের উপরে দুটো আরাশ ড্রোন, যা দেখে ওয়াশিংটন আর তেল আবিব চুপ হয়ে যায়। আরাশ 2 এর কথা মনে আছে? গত 21 মার্চ ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত এনেছিল বলে রিপোর্ট। 2000 কিলোমিটারের বেশি পাল্লা, 150 থেকে 260 কেজি ওয়ারহেড। রাডারে ধরা কঠিন, কারণ রাডার ক্রস সেকশন অত্যন্ত কম। নতুন আরাশ তার উত্তরসূরি। বিস্তারিত এখনো প্রকাশিত হয়নি, কিন্তু সবাই জানে যা এসেছে তা আরও শক্তিশালী। ইরানি নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি বললেন, শীঘ্রই এমন একটি অস্ত্র দেখবে যা দেখে তারা ভয় পাবে। আশা করি তাদের স্ট্রোক না হয়। আর তারপর যোগ করলেন, আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল ইরানকে দ্রুত কাবু করা যাবে। এই ধারণা এখন সামরিক মহলে রসিকতার বিষয় হয়ে গেছে। এটা রাগের কথা না, এটা আত্মবিশ্বাসের কথা। যে মানুষ কোণঠাসা সে এভাবে কথা বলে না, যে মানুষ জানে তার হাতে কি আছে সে এভাবে কথা বলে। তেহরান এখন একটাই বার্তা দিচ্ছে, আমাকে একা মারতে এসো না, কারণ আমি একা পড়বো না। উপসাগরের রাজারা ভাবছেন আমেরিকা হিসাব কষছে, ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে, আর ইরান রাস্তায় উৎসব করছে, নতুন ড্রোন দেখাচ্ছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় ছিল আগুনের উপর বসে পাশা খেলার মতো, কিন্তু এবার যে চাল পড়েছে সেটা শুধু সাহসী নয়, অনেকের চোখে একেবারে বেপরোয়া। সংযুক্ত আরব আমিরাত, তেল চকচকে মরুর দেশ, ইরানের বেসামরিক অবকাঠামোয় সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুনিয়ার মানচিত্রে যে দেশটার অস্তিত্ব মাত্র 50 বছরের, সে এখন চোখ রাঙাচ্ছে হাজার বছরের পুরনো সভ্যতার দেশ ইরানকে। বাঘের গায়ে হাত দেয়া আর যাই হোক বুদ্ধিমানের কাজ নয়। বিশ্লেষক রবার্ট ইনল্যাকিশ বলছেন, আমিরাত নিজেকে উদ্ভাবন, শান্তি আর সহনশীলতার দেশ হিসেবে সাজিয়ে রাখলেও পর্দার আড়ালে সম্পূর্ণ অন্য খেলা চলছে। দুবাইয়ের কৃত্রিম স্কাই লাইনের মতোই কৃত্রিম এই ভাবমূর্তি। আবুধাবির শাসকরা বিশাল তেল সম্পদের জোরে একটা মুখোশ পড়েছেন, আর সেই মুখোশের পেছনে চলছে এক সুদূর প্রসারী কৌশলের বাস্তবায়ন। সেই কৌশলের নাম ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানকে কোণঠাসা করা। আমিরাতের সবচেয়ে চালাক চাল হলো নিজেকে একই সাথে নিরপেক্ষ ও ভুক্তভোগী দেখানো, আর ভেতরে ভেতরে সক্রিয় যোদ্ধার ভূমিকা পালন করা। একদিকে তারা বিশ্বমঞ্চে বলছে আমরা শান্তি চাই, অন্যদিকে মার্কিন ইসরায়েলি জোটকে ইরানে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিচ্ছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ একীভূত। এমনকি আমিরাতের মালিকানাধীন উইং লুং 2 ড্রোন ইরানের আকাশসীমা পর্যবেক্ষণ করে ইসরায়েলকে তথ্য সরবরাহ করছে বলে অভিযোগ। দুমুখ সাপের মতো এই নীতি, একদিকে হাসি মুখ, আরেকদিকে বিষ দাঁত। ইরান ইসরায়েল দ্বন্দ্বেই থামেনি আমিরাত। লিবিয়া, ইয়েমেন, সুদান, 3টি দেশে ছায়াযুদ্ধে সক্রিয়ভাবে জড়িত আবুধাবি। সুদানের RSF বাহিনীকে মদত, ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা, সবকিছুর পেছনে একটাই লক্ষ্য, প্যান আরব ও প্যান ইসলামিক যে কোনো ঐক্যের মেরুদণ্ড ভেঙে দেয়া। মুসলিম ব্রাদারহুড বা ইসরায়েল আমেরিকার আধিপত্যকে যে কেউ চ্যালেঞ্জ করুক, আমিরাত তাদের বিরুদ্ধে। এটা লুকানো নীতি নয়, এটা আমিরাতের প্রকাশ্য এজেন্ডা। আব্রাহাম অ্যাকর্ডস এর মাধ্যমে শুধু নিজেরাই ইসরায়েলের সাথে চুক্তি করেনি, সুদান আর মরক্কোকেও সেই পথে টেনে এনেছে। এ যেন আগুনে তেল ঢালার প্রতিযোগিতায় নেমেছে আমিরাত, নিজের হাত পুড়বে কিনা সেই হিসাব না করে। চারপাশে তাকালে ছবিটা আরো স্পষ্ট হয়। ওমান সরাসরি না বলে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য তাদের মাটি ব্যবহার করা যাবে না। কাতার নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, কিন্তু আমিরাত তারা ইরানকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে উত্তেজনার আগুনে ফুঁ দিচ্ছে। লিটল স্পার্টা এই নামে নিজেদের ডাকতে ভালোবাসে আমিরাত। আঞ্চলিক পরাশক্তি হওয়ার স্বপ্ন তাদের, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে ফারাক অনেক। ইরান হলো এমন একটি দেশ যে দশকের পর দশক নিষেধাজ্ঞা সহ্য করেও টিকে আছে, যার হাত অনেক দূর পর্যন্ত পৌঁছায়, লেবানন থেকে ইরাক, ইয়েমেন থেকে সিরিয়া। আমিরাতের তেলের কূপ আর পর্যটন শিল্প ইরানের একটি সফল পাল্টা আঘাত সইতে পারবে কিনা সেটা ভাববার বিষয়। বাঘের গায়ে হাত দিলে বাঘ ঘুরে দাঁড়ায়, সেই পুরনো সত্যটা আমিরাত ভুলে গেছে কিনা সময় বলে দেবে।
মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, আমিরাত কি শুধু ঘুঁটি চালছে নাকি নিজেই ঘুঁটি হয়ে যাচ্ছে? সামনে আমেরিকা, পাশে ইসরায়েল, আর এখন জানা গেল যাকে প্রতিবেশী মনে করত সেই সংযুক্ত আরব আমিরাতও গোপনে পেছন থেকে ছুরি মেরেছে। 3 দিক থেকে আগুন। তবে ইরান মাথা নোয়ায়নি, ভাঙেনি, বরং বলছে আরও একবার আঘাত করলে আমরা পারমাণবিক অস্ত্রের দোরগোড়া পেরিয়ে যাব। ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করেছে এক চাঞ্চল্যকর তথ্য। এপ্রিলের শুরুতে যখন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছিলেন, ঠিক সেই সময় সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলা চালিয়েছে। বিশাল আগুন লেগেছে, কয়েক মাসের জন্য শোধনাগার বন্ধ হয়ে গেছে। আমিরাত স্বীকার করেনি, পেন্টাগন মন্তব্য করেনি, হোয়াইট হাউস চুপ। কিন্তু প্রমাণ কথা বলে। গবেষকরা ছবি শনাক্ত করেছেন ফরাসি মিরাজ যুদ্ধ বিমান এবং চীনা উইংলুং ড্রোন। এই দুটো অস্ত্রই আমিরাতের ভান্ডারে আছে, আর আমিরাতের বিমান বাহিনী অত্যন্ত শক্তিশালী। অত্যাধুনিক F-16 নজরদারি ড্রোন, রসদ ব্যবস্থাপনা। একজন অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল বলেই দিয়েছেন, এত সক্ষম বিমান বাহিনী রেখে চুপ করে থাকবে কেন? ইরান ইতিমধ্যেই উপসাগরীয় দেশগুলোর ওপর চালিয়েছে ভয়ঙ্কর পাল্টা হামলা। শুধু UAEর দিকেই ছোড়া হয়েছে 2800 এর বেশি ক্ষেপণাস্ত্র আর ড্রোন। সংখ্যা শুনলেই বোঝা যায় এটা কোনো সতর্কবার্তা ছিল না, এটা ছিল সরাসরি চ্যালেঞ্জ। এখানে ইরান যেন সেই বাঘ যাকে কোণঠাসা করা হয়েছিল, আর সে এবার দাঁত নখ বের করে লড়াই নেমেছে। মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে এই হামলাগুলো, যা UAEর অর্থনীতি, পর্যটন আর বিমান চলাচলকে কাঁপিয়ে দিয়েছে ভেতর থেকে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এতটা আক্রমণাত্মক হলো? উত্তরটা লুকিয়ে আছে কৌশলে। যুদ্ধের শুরুতে উপসাগরীয় দেশগুলো বলেছিল তারা নিরপেক্ষ থাকবে, নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে। কিন্তু বাস্তবের খেলায় দেখা গেল ভিন্ন চিত্র। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে তারা কার্যত একপাশে দাঁড়িয়ে গেল। ইরান সেটা বুঝেছিল, আর তাই চোখের বদলে চোখ নীতিতে শুরু হয় পাল্টা আঘাত। ইরান চেয়েছিল একটা বার্তা দিতে, যে কেউ যদি তার বিরুদ্ধে যায় তাকে মূল্য দিতে হবে। এখানে ইরান উঠে আসে নায়কের আসনে, কারণ সামরিক শক্তির বিচারে UAE অনেক ছোট। কিন্তু তবুও যদি সত্যি তারা ইরানের মাটিতে হামলা চালিয়ে থাকে, তাহলে সেটা প্রমাণ করে ইরান এমন এক শক্তি যাকে সরাসরি মোকাবিলা করার সাহস খুব কম দেশেরই আছে। তাই যুদ্ধটা হচ্ছে ছায়ায়, পর্দার আড়ালে। বিশ্লেষকরা বলছেন এটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়। কারণ কোনো আরব দেশ সরাসরি ইরানে হামলা চালালে সেটা শুধু সামরিক ঘটনা নয়, এটা কূটনৈতিক ভূমিকম্প। ইরান এখন চেষ্টা করবে এই ফাটল আরো বড় করতে, আরব দেশগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে। কারণ একত যেখানে শক্তি, বিভক্তি সেখানে দুর্বলতা। এই পুরনো সত্যটা ইরান খুব ভালো করেই জানে। আরেকটা রহস্যও সামনে এসেছে। মার্চ মাসে ইরানের আকাশে দেখা যায় অচেনা যুদ্ধ বিমান। পরে বিশ্লেষণে ধরা পড়ে সেগুলো মিরাজ ফাইটার জেট আর উইংলুং ড্রোন। এই দুই অস্ত্রই ব্যবহার করে আরব আমিরাত। বিশ্বাসঘাতকের মুখোশ খুলে দিল ইরান। আমিরাতকে শত্রুর ঘাঁটি ঘোষণা। পিঠে ছুরি মারা বন্ধুর চেয়ে সামনে দাঁড়ানোর শত্রু অনেক ভালো। এই সত্য ইরান আজ হাড়ে হাড়ে টের পেয়েছে। সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেয়া সংযুক্ত আরব আমিরাত, যে একসময় পারস্য উপসাগরের বুকে ইরানের পাশের প্রতিবেশী ছিল, সে আজ পরিণত হয়েছে মার্কিন ইসরায়েলি অক্ষের সবচেয়ে বিশ্বস্ত ঘাঁটিতে। তেহরান সেই মুখোশ ছিঁড়ে ফেলেছে, এবং যে ভাষায় ফেলেছে তা কোনো কূটনৈতিক মোড়কে মোড়ানো নয়, সরাসরি শানিত, অকাট্য। প্রতিবেশী নয়, শত্রুর ঘাঁটি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আলী খেজরিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দাঁড়িয়ে যা বললেন তা রাগ ঢাকহীন। আমিরাতকে প্রতিবেশী হিসেবে বিবেচনা করার অবস্থান থেকে আমরা সরে এসেছে, এখন দেশটিকে শত্রুর ঘাঁটি হিসেবে বিবেচনা করছি। একথা কোনো আবেগের বশে বলা নয়, এর পেছনে রয়েছে একটার পর একটা বিশ্বাসঘাতকতার দীর্ঘ ফিরিস্তি। আমিরাতের মাটিতে হাজার হাজার মার্কিন সেনা, আল ধাফরা বিমান ঘাঁটিতে অত্যাধুনিক রাডার, এবং সবচেয়ে বড় কথা, আরব বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের আয়রন ডোম মোতায়েন করা হয়েছে আমিরাতের ভূমিতে। এমনকি সেই আয়রন ডোম চালাতে ইসরায়েলি সেনারাও গেছেন সেখানে। আব্রাহাম চুক্তি, বিশ্বাসঘাতকতার সনদ। 2020 সালে ট্রাম্পের মধ্যস্থতায় আমিরাত যখন আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করল, তখন থেকে ইরানের সাথে দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু সেটা ছিল ঠান্ডা যুদ্ধের মতো, নিচে আগুন, উপরে শান্ত পানি। যুদ্ধ সেই পানির আবরণ সরিয়ে দিয়েছে। এখন যা দেখা যাচ্ছে তা হলো আব্রাহাম চুক্তির পর থেকে ইসরায়েল ও আমিরাত বিদ্যুৎ গতিতে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বাড়িয়েছে। ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস পর্যন্ত আমিরাতে শাখা খুলে বসেছে। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তো সরাসরি বলেই দিয়েছেন, আমিরাত
ইসরায়েলের অসাধারণ সম্পর্কের ভিত্তিতেই সেখানে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এই হলো সেই প্রতিবেশী যাকে ইরান একসময় বিশ্বাস করত। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও বিশ্লেষকরা বারবার ইঙ্গিত দিচ্ছেন, যুদ্ধকালে ইরানের দক্ষিণের দ্বীপগুলোতে তেল স্থাপনায় হামলায় আমিরাতের সংশ্লিষ্টতা থাকতে পারে। ৮ এপ্রিল যুদ্ধবিরতির মুহূর্তে লাভান তেল শোধনাগার এবং সিরি এলাকায় বিস্ফোরণ হয়েছে। ইসরায়েল ও আমেরিকা দুজনেই বলেছে তারা জড়িত নয়। তাহলে কে? IRGC সংশ্লিষ্ট চ্যানেলে ছড়িয়ে পড়া ছবিতে দাবি করা হয়েছে, আমিরাতের মিরাজ 2000 থেকে 9 যুদ্ধ বিমান ইরানের দক্ষিণের আকাশে দেখা গেছে। সিরিয়ার প্রেসিডেন্টকে পাহারা দেয়া আমিরাতি যুদ্ধ বিমানের জাতীয় চিহ্ন ও নম্বর মুছে ফেলা দেখে ইরান ঘনিষ্ঠ বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, ধরা পড়ার ভয় না থাকলে পরিচয় লুকাতে হয় কেন? কাঁটা দিয়ে কাঁটা তোলার কাল শেষ। আমিরাত ভেবেছিল পশ্চিমের সাথে হাত মেলালে, ইসরায়েলকে কাছে টানলে, মার্কিন ঘাঁটি বসালে নিরাপত্তা আসবে। কিন্তু যে আগুন নিয়ে খেলা করা যায় না, সে আগুনের পাশে বসে উষ্ণতা নেওয়ার চেষ্টা করা বিপজ্জনক। ইরান আজ স্পষ্ট বার্তা দিয়েছে, যুদ্ধ শুরু হলে আমিরাত হবে প্রথম এবং প্রধান নিশানা। মার্কিন ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলার তালিকায় আমিরাত সবচেয়ে উপরের দিকে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব সবাই আছে, কিন্তু আমিরাত আছে সবার আগে। দুই দেশের মধ্যে 3টি বিতর্কিত দ্বীপের প্রশ্নও এখন নতুন তীক্ষ্ণতায় সামনে এসেছে। গ্রেটার টাম্ব, লেজার টাম্ব আর আবু মুসা। 1971 সাল থেকে ইরানের দখলে থাকা এই দ্বীপগুলো হরমুজের নিয়ন্ত্রণের চাবিকাঠি। ইরান সেই চাবি ছাড়বে না।